ভারতের ষড়যন্ত্রে কি সংস্কারবিহীন নির্বাচনের চেষ্টা? জানাবো নির্বাচন নিয়ে তারেক রহমানের তাড়াহুড়ো বিএনপির জন্য কতটা ক্ষতিকর। দেশের সমস্যা বাইরে বলে লাভ নেই বললেন আমির খসরু। এবং সর্বশেষে জানাবো 106,30,00,000 ঋণ দিচ্ছে জাপান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের ষড়যন্ত্রে কি সংস্কারবিহীন নির্বাচনের চেষ্টা? বাংলাদেশের স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শেখ হাসিনার দমন পীড়ন, রাতের ভোট, গুম খুন আর রাষ্ট্রীয় সন্ত্রাসের শাসনের পর জনগণের অভ্যুত্থানে উঠে আসে একটি অন্তর্বর্তী সরকার। সেই সংকটময় মুহূর্তে দায়িত্ব পান আন্তর্জাতিকভাবে স্বীকৃত শান্তিকর্মী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার একত্র দাবিতে সব রাজনৈতিক পক্ষের সমর্থনে এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও একটি নিরপেক্ষ নেতৃত্বে দেশে গণতন্ত্র ফেরানোর আশায় শুরু হয় অন্তর্বর্তী প্রশাসনের পথ চলা। তবে নতুন আশার সূর্য ওঠার আগেই ঘনিয়ে আসে নতুন ষড়যন্ত্রের মেঘ। শোনা যাচ্ছে ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন এখন বাংলাদেশের সংস্কারবিহীন একটি তথাকথিত গণতান্ত্রিক নির্বাচন চাইছে। উদ্দেশ্য একটাই, প্রতিনিধিত্বশীল শক্তি গঠনের নামে শেখ হাসিনার মতপন্থী গোষ্ঠীকে আবারও পুনর্বাসনের পথ সুগম করা। ভারতীয় মিডিয়া ও কূটনৈতিক মহলে ছড়িয়ে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের জনগণের ম্যান্ডেট নেই, অথচ বিশ্লেষকরা বলছেন এই সরকার এসেছে জনতার আন্দোলনের ফল হিসেবে, যেখানে হাজারো মানুষ জীবন দিয়েছেন। এটি কোনো বিদেশি চাপ বা গোপন সমঝোতায় আসা চুক্তি নয়। ডক্টর ইউনূস উড়ে এসে জুড়ে বসা কেউ নন, বরং তিনি সেই নেতা যিনি সংকটে হাত বাড়িয়ে দিয়েছেন দেশের জন্য। তাই ভারত বা কোনো শক্তির পক্ষে এই সরকারকে অনির্বাচিত বলে উপস্থাপন করা কেবল চক্রান্ত নয়, বরং জনগণের রায়ের অবমাননা। প্রসঙ্গত, যখন শেখ হাসিনা দিনের ভোট রাতে করতেন, মৃত ভোটারদের দিয়ে নির্বাচন করতেন, বিরোধী নেতাদের কারাগারে পড়তেন, তখন ভারতের মুখে ছিল নিস্তব্ধতা। তখন গণতন্ত্র রক্ষার নামে কোনো বিবৃতি দেয়নি দিল্লি। অথচ এখন সেই দিল্লি সংস্কারবিহীন নির্বাচনে ডাক দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি একটি বহুমাত্রিক প্রোপাগান্ডা। ভারত চায় তার স্বার্থ রক্ষাকারী সরকার আবারও বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র নয়। এই প্রেক্ষাপটে সম্প্রতি জাপান আয়োজিত নিক্কি ফোরামে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে জানান, ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংলাপের অগ্রগতির উপর নির্ভর করে প্রয়োজনে আরও 6 মাস সময় বাড়াতে হতে পারে। সর্বোচ্চ আগামী জুন 2026-এর মধ্যে নির্বাচন শেষ করা হবে। তিনি বলেন, আমি রাজনীতিবিদ নই, আমরা কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। আমার একমাত্র দায়িত্ব হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া। ডক্টর ইউনূস আরও বলেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য তাড়াহুড়ো নয়, বরং প্রয়োজনীয় সংস্কার সহ নির্বাচন আয়োজনে এখন সবচেয়ে জরুরি। অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি ভোটেই হতে হবে ভবিষ্যতের ভিত্তি। প্রতিবেশী দুই দেশের সীমান্ত সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, এশিয়াকে শূন্য সমষ্টিগত প্রতিদ্বন্দ্বিতার বদলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সামনে এগোতে হবে। তিনি যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় দুই দেশের নেতাদের ধন্যবাদ জানান। নির্বাচন নিয়ে তারেক রহমানের তাড়াহুড়ো বিএনপির জন্য কতটা ক্ষতিকর? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর দাবি জানিয়েছেন। তিনি মনে করেন, নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। এই কারণে তিনি দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে। তবে বিএনপির আন্দোলন এবং তারেক রহমানের এই অবস্থান দেশের সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে। বিশেষ করে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির এই দাবির প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে বিচার ও সংস্কারের উপর জোর দিচ্ছে। তারা মনে করে নির্বাচন আয়োজনের আগে সংস্কারের রোডম্যাপ এবং বিচারকে দৃশ্যমান করা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিএনপি মনে করে নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য বয়সসীমা বা সময়সীমা ঘোষণা করেছে। তবে এই সময়সীমা নিয়ে বিএনপি কখনোই সন্তুষ্ট ছিল না। তারা মনে করে সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে সময় ক্ষেপণ করছে, যা রাজনৈতিক সংকট বাড়িয়ে তুলছে। বিএনপি আন্দোলনের ফলে ডক্টর ইউনূসের পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তবে বিএনপি জানিয়েছে তারা ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ। এই পরিস্থিতিতে বিএনপির জন্য ক্ষতিকর হতে পারে, কারণ জনগণ স্থিতিশীলতা ও উন্নয়ন চায়। যদি বিএনপির আন্দোলন দেশের স্থিতিশীলতা নষ্ট করে, তাহলে জনগণের সমর্থন হারানোর সম্ভাবনা রয়েছে। এটি বিএনপির রাজনৈতিক
রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে। সুতরাং তারেক রহমানের ডিসেম্বরে নির্বাচন চাওয়ার অবস্থান এবং বিএনপির আন্দোলন দেশের সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে। এটি ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বদের জন্য চ্যালেঞ্জ এবং বিএনপির জন্য ক্ষতিকর হতে পারে। দেশবাসীর অনেকে এখন বিএনপির প্রতি আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে তাকিয়ে আছে। দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, সরকার এবং বিরোধী দলে থাকার অভিজ্ঞতা এবং বর্তমান প্রেক্ষাপটে বিএনপির উপর মানুষের প্রত্যাশা এখন বহুমাত্রিক ও গভীর। রাজনৈতিকভাবে সচেতন জনগণ বিএনপির কাছ থেকে চায় এমন কিছু যা অতীতে বারবার দেখা যায়নি। একটি পরিণত, দায়িত্বশীল এবং ভবিষ্যৎমুখী রাজনৈতিক আচরণ। সবচেয়ে বড় প্রত্যাশা হল গঠনমূলক বিরোধী রাজনীতি। আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার পরিপ্রেক্ষিতে দেশে একটি কার্যকর বিরোধী দলের ঘাটতি তীব্রভাবে অনুভূত হচ্ছে। জনগণ চায় বিএনপি সেই শূন্যস্থান পূরণ করুক। শুধু সরকার বিরোধী বক্তব্য নয়, বরং বিকল্প নীতি, আইনগত বিশ্লেষণ, উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণমূলক প্রস্তাব জনগণ দেখতে চায় তাদের কাছ থেকে। সংসদে না থেকেও একটি আধুনিক বিরোধী দলের মতো আচরণ, এটা এখন সময়ের দাবি। জনগণের আরেকটি স্পষ্ট প্রত্যাশা হল রাজনীতিতে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। এক দশক আগের আন্দোলন, অবরোধের ভয়াবহ স্মৃতি এখনো মানুষের মনে রয়েছে। ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী সব শ্রেণীর মানুষই রাজনৈতিক সহিংসতা থেকে মুক্ত থাকতে চায়। তারা বিএনপির কাছ থেকে এমন কর্মসূচি প্রত্যাশা করে যা হোক শান্তিপূর্ণ, আইনসম্মত ও জনজীবনকে অচল না করে। একই সঙ্গে মানুষ চায় একটা স্বচ্ছ, ইতিবাচক রোডম্যাপ। সরকার পদত্যাগ করুক, এই ধরনের স্লোগানের বাইরে বিএনপি কিভাবে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করতে চায়, কোন খাতে কি রকম সংস্কার আনতে চায়, সেই সব বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়ার দাবি রয়েছে জনগণের মধ্যে। অনেকেই মনে করে শুধু সরকারের সমালোচনা নয়, নিজেদের বিকল্প নীতিমালা না জানালে বিএনপি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হবে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা হল রাজনৈতিক ঐক্য এবং সমঝোতার মানসিকতা। মানুষ এখন বুঝছে কোনো দল এককভাবে দেশ চালাতে পারবে না। তাই অনেকে চায় বিএনপি এমন কৌশল গ্রহণ করুক যাতে বিরোধী রাজনীতি কেবল কনফ্রন্টেশন আটকে না থাকে, আলোচনার পথে অগ্রসর হয়। বিশেষ করে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বা জাতীয় সংলাপের প্রশ্নে নমনীয়তা ও বাস্তবসম্মত প্রস্তাব দেখতে চায় জনগণ। তরুণ প্রজন্মের মধ্যেও বিএনপি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেক তরুণ নেতৃত্ব ও নতুন চিন্তাধারার অভাবকে দুর্বলতা হিসেবে দেখছে। আবার কেউ কেউ চায় বিএনপি আরো আধুনিক হোক, সংগঠনের ভিতরে গণতান্ত্রিক চর্চা বাড়াক, ডিজিটাল মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ গড়ে তুলুক এবং বয়োজ্যেষ্ঠ নেতৃত্বের পাশাপাশি নতুন মুখ সামনে আনুক। অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপের এই সময়ে দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দায়িত্বশীলতা, স্থিরতা এবং কর্মপরিকল্পনা চায়। বিএনপির উপর সেই দায়িত্ব বিশেষভাবে বর্তায়, কারণ তারা ক্ষমতার বিকল্প দাবিদার। কিন্তু আন্দোলনের কৌশল, তারেক রহমানের দুর্বতী ভূমিকা বা সাংগঠনিক দুর্বলতা, এইসব নানা কারণে সেই প্রত্যাশা পূরণে অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়। তবে এখনো সময় আছে। বিএনপি যদি সংযত, পরিকল্পিত ও বাস্তবধর্মী রাজনৈতিক কৌশল গ্রহণ করে, তাহলে জনগণের প্রত্যাশার জায়গাটা তারা পুনরুদ্ধার করতে পারে। দেশের মানুষ বিএনপির কাছ থেকে শুধু সরকার বিরোধী স্লোগান নয়, একটি ভবিষ্যতের স্বপ্ন দেখতে চায় যেখানে আছে গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের আশা। এখন বিএনপির হাতে সেই আস্থার সুযোগ। প্রশ্ন হলো তারা তা কিভাবে কাজে লাগাবে। দেশের সমস্যা বাইরে বলে লাভ নেই, বললেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে, এখানেই সমাধান। আমির খসরু বলেন, আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। এটা কোনো দল চাই আর কোনো দল চায় না, এটা বড় কথা না, কারণ গণতন্ত্রের প্রত্যাশায় আছে বাংলাদেশের মানুষ। সব সমস্যার সমাধান বাংলাদেশের জনগণ। উল্লেখ করে তিনি বলেন, দিন শেষে সংস্কার, বিচার, যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই, একটাই মাত্র অস্ত্র, বাংলাদেশের জনগণ। নেতাকর্মীদের ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, বাংলাদেশকে সঠিকভাবে সঠিক জায়গায় দেশনেত্রী খালেদা জিয়ার চিন্তায়, জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতাকর্মীদের মধ্যে স্পিরিট থাকতে হবে। স্পিরিট চলে গেলে হবে না, নিজেদের মধ্যে ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে হবে। এখন মানুষের যে প্রত্যাশা, ছোটখাটো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলে ওরা পিছিয়ে পড়বে। যারা এসব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে তারা আগাতে পারবে না, পিছিয়ে যাবে। সামনে বড় চিত্র দেখতে হবে। 106 কোটি 30 লাখ ডলার ঋণ দিচ্ছে জাপান।
বাংলাদেশে বাজেট সহায়তা, রেলের উন্নয়ন এবং অনুদান হিসেবে 106,30,00,000 ঋণ দেবে জাপান। শুক্রবার 30 মে এই সংক্রান্ত একটি সমঝোতায় পৌঁছেছে জাপান ও বাংলাদেশ। আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পেজে এই সংক্রান্ত স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, এই ঋণ নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাপান সফরে আছেন। এই অর্থ সহায়তার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতার জন্য ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে দেওয়া হবে প্রায় $41,80,00,000। এছাড়া জয়দেবপুর ঈশ্বরদী রুটকে ডুয়েল গেজ ডবল রেল পথে উন্নীত করার জন্য $64,41,00,000 এবং বৃত্তি সহায়তা হিসেবে $42,00,000 অনুদান দেবে জাপান সরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।